হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমার ইন্দোরে থার্ড ডে। তো সকালবেলা ঘুম থেকে উঠতেই কাকিমা দিয়ে চলে গেল চা আর বিস্কুট, আর তারপর বলে গেল আজকে আরো একটা ইউনিক ব্রেকফাস্ট বানিয়েছে। তো ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে ইডলি আর সম্বর। তো এটাও খেতে এক কথায় অসাধারণ ছিল। প্রত্যেকদিনই কাকিমা কোনো না কোনো ইউনিক খাবার আমার জন্য বানিয়েছে। আজকে আর ব্রেকফাস্ট করে কোথাও ঘুরতে যাইনি, ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরেই কাকিমা দিয়ে চলে গেল লাঞ্চ। তো আজকে লাঞ্চটা খেয়েই আমরা ঘুরতে যাব, কারণ আজকেই ইন্দোরে আমার লাস্ট দিন। আজকেই আমি ভালো করে ইন্দোরে ঘুরতে পারবো, কারণ কালকে আবার আমার কলকাতায় যাওয়ার ফ্লাইট আছে। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর এই হলো আমার বন্ধু ঈশানের স্কুটার। এই স্কুটারে করেই যে কটা দিন তোমরা ব্লগে দেখেছো, তো এই স্কুটারে করেই আমরা ঘুরেছি। তো এখন আমরা এলাম দেবী অহল্যাবাই হোলকার, যাকে ইন্দোরের রানী বলা হয়, ওনার বাসভবনে। তো এবার আমরা এখান দিয়ে এন্ট্রি করব। আমাদের টিকিট কেটে এন্ট্রি করতে হবে, খুব সামান্যতম টাকা, 10 টাকা কি 15 টাকা। তো এখানে ফটোগ্রাফি করার জন্য কিন্তু কেউ যদি ভিডিও ক্যামেরা নিয়ে আসো, তোমাদের এক্সট্রা চার্জ পে করতে হবে, কিন্তু মোবাইলে ফটোগ্রাফি করা সম্পূর্ণ ফ্রি। ভাবলাম ভালোই হলো, কারণ অধিকাংশ জায়গায় দেখা যায় যে ফটোগ্রাফি অ্যালাউ করে না, এখানে তবু ফটোগ্রাফি অ্যালাউ করেছিল, খুব ভালো লাগছিল। তো এখন চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপরেই দেখতে পেয়ে গেলাম একটা নটরাজের মূর্তি। এছাড়াও এখানে ছোট ছোট দুটো তিনটে মন্দির ছিল, আর এই মূর্তিটি হলো দেবী অহল্যাবাই হোলকারের, যাকে ইন্দোরের রানী বলা হয়। তারপরেই দেখতে পেয়ে গেলাম এখানে একটি শিব মন্দির আছে। তো আগে আমরা ভাবলাম যে মন্দিরগুলো ঘুরে নিই, আশেপাশে যে মন্দিরগুলো আছে, তারপর তোমাদের মেন যে মিউজিয়ামটা আছে সেখানটা নিয়ে যাব। আর এই হলো এখানকার উঠোন। বেশ অনেক ধরনের গাছপালা আছে, আর মাঝখানে দেখতে পেলাম একটি তুলসী মঞ্চ। এবার চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এবার আমরা এসে গেছি হচ্ছে যে দেবী অহল্যাবাই হোলকারের সময় বিভিন্ন অস্ত্র শস্ত্র, বিভিন্ন বাসনপত্র যেখানে সংগ্রহ করে রাখা আছে, তো সেই জিনিসটা তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন পুরনো দিনের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু আছে, আর বিভিন্ন বাসনপত্র যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো আরো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দেবী অহল্যাবাই হোলকারের বিষয়ে বিস্তারিত লেখা আছে। আর এখন তোমাদের আরো চারিপাশটা ঘুরিয়ে দেখাবো আমি। তারপর সামনে গিয়ে দেখতে পেলাম পালকি আর কাপড় বোনার মেশিন, যেটা খুব কম দেখা যায় এখন, হয়তো প্রত্যন্ত একদম গ্রামের মধ্যে দেখা যায়। তো সেটা দেখে খুব ভালো লাগছিল। তো তারপর চলে এলাম এই রুমটায়, যেখানে বিভিন্ন ঐতিহাসিক সমস্ত ছবি আছে। তো এই রুমটা তোমাদের আগে ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো আমরা যখন এখানে এন্ট্রি করেছিলাম, এখানে জুতো রেখে গেছিলাম। তো এখানে জুতো পরে এখন আমরা পাশেই যাব, রাজবাড়া প্যালেস আছে তো সেইখানটা। তো এই হলো রাজবাড়া প্যালেস। তো এখানে জুতো জমা রাখতে হয় না, এখানে তোমরা জুতো পরেই যেতে পারো। আর এখানেও এই একই নিয়ম বর্তায়, যেখানে হচ্ছে তোমাদের মোবাইলে ফটোগ্রাফি করতে পারবে, কোনো ক্যামেরা নিয়ে আসতে পারবে না। যদি ক্যামেরা নিয়ে এসে ফটোগ্রাফি করতে চাও, তার জন্য অতিরিক্ত শুল্ক প্রদান করতে হয়। তো এখন আমরা ভেতরটায় এসে গেছি। তো এসে মনে হচ্ছে কোনো বলিউড মুভির সেটে এসে গেছি। আমি তো ফার্স্ট টাইম বেসিক্যালি এরকম কোনো জায়গায় এসেছি। তো আমার ভাবছিলাম যে কোথা থেকে আমি ছবি তুলবো, মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার বন্ধু ঈশান বলল যে আগে উঠোন থেকে দাঁড়িয়ে পুরো জায়গাটা একবার গোল করে কভার আপ করে ভিডিও করে নে, তারপরে চারিপাশটা আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে ভিডিও করব। বর্তমানে প্রত্যেকটি ঐতিহাসিক যেসব জায়গায় আমরা যাই, যেসব জায়গায় আমরা ঘুরে দেখি, তো হয়তো আমরা যেটুকু ইতিহাসে পড়েছি সেটুকুই জানি, কিন্তু এছাড়াও হয়তো অনেক অজানা কাহিনী এই দেওয়ালগুলোর মধ্যে অজানা হয়ে থেকে যাবে। তো আমি এখানেও দেখতে পেলাম যে একটা মন্দির, আগে এই মন্দিরটাও দেখে নিলাম। তো এই মন্দিরটা দেখার পরে আমার বন্ধু বললো চ ফার্স্ট ফ্লোরটা ঘুরে আসি। তারপর ফার্স্ট ফ্লোরে আমরা উঠে গেলাম। এখানে পুরো অন্যরকম একটা ভিউ পেলাম, যেন মনে হচ্ছে যে ভুলভুলাইয়া 2 এর যে রাজমহল যেটা ছিল, তো সেখানে চলে এসেছি। তখন আমার বন্ধু ঈশান বললো যে সেকেন্ড ফ্লোরটায় যাই। তো সেকেন্ড ফ্লোরটাও গিয়ে দেখলাম যে প্রায় যে ফার্স্ট ফ্লোরের স্ট্রাকচারটা ছিল সেরকমই। তো এই সেকেন্ড ফ্লোরেই আমরা বেশ কয়েকটা ছবি তুলি, তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই, কারণ এরপরও অন্য জায়গায় আমাদের যাওয়ার আছে। তো এখন আমরা যেই জায়গাটায় এসছি সেটা হচ্ছে লালবাগ প্যালেস। তো আগেও আমরা যেখানে এসেছিলাম রাজবাড়া প্যালেস, তো সেটাও মানে যেহেতু একটা রাজবাড়ি ছিল, আর এটাও একটা রাজবাড়ি, তবে আগেরটার থেকে এটা অনেকটাই অন্যরকম। তো তোমাদের ভেতরে গিয়ে ঘুরিয়ে দেখাবো। তারপর এখানে টিকিট কেটে এন্ট্রি করে গেলাম ভেতরে, আর এখানে এন্ট্রি করার সাথে সাথে মনে হলো যেন একটা অন্য জগতে প্রবেশ করে গেছি। এখানকার প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা ঘরের ডিজাইন অন্যরকম। যেমন এটা একটা রিডিং রুম ছিল, আর এখানে দেওয়ালের যে মানে ডিজাইন গুলো, মানে প্রত্যেকটা পিলারের সাথে আর দেওয়ালের মধ্যে যেরকম মানে ডিজাইন করা আছে, সেটা একটা হিন্দি মুভি দেখেছিলাম, তো সেই মুভিরই একটা গানের দৃশ্যের সাথে যেন জায়গাটা মিল পেয়ে গেলাম। এখানকার গভর্নমেন্ট এই জায়গাটাকে ভালোভাবে মানে মেনটেন করে রেখেছে, যাতে অনেক পর্যটক এখানে আসতে পারে। এই জায়গা এখানেই শেষ নয়, আরো অনেক আছে, সমস্তটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে এখানকার একটা ব্যাংকুয়েট হল, আর এখানকার জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাংকুয়েট হলটা কতটা বড়, আর উপরে ঝাড়বাতিটা একদম সেরা ছিল।
তো এখন এই লালবাগ প্যালেসের উঠোন থেকে তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দেবো ভিউটা। তারপর আমরা এখান থেকে এখন যাচ্ছি আরো চারিপাশটা ঘুরে দেখবো বলে। তারপর গিয়ে দেখতে পেয়ে গেলাম এই সুন্দর চা খাওয়ার জায়গা। আর তারপর ফাইনালি এই জায়গাটা দেখে তো আমার চোখ রীতিমতো ধাঁধিয়ে গেছিল, পুরো একটা রাজসভা, আর চারিদিকটা পুরো সুন্দরভাবে সাজানো। আর এখানকার প্রত্যেকটা জিনিস আমার এতটা ভালো লাগছিল, আমার মনেই হচ্ছিল যে এখানেই সারাদিন বসে থাকি, এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। তারপর আমরা আরো চারিপাশটা ঘুরে দেখছিলাম, তারপর দেখতে পেয়ে গেলাম পুরনো দিনের এই লিফট। তারপরে আমরা আস্তে আস্তে এবার বাইরের দিকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের আরো অন্য ডেস্টিনেশনে যাওয়ার আছে। তারপর এখান থেকে বাইরে বেরোনোর সময় দেখতে পেলাম যে বাইরে একটা মন্দির। তখন আমি ঈশানকে বললাম যে চ মন্দিরটাও একেবারে ঘুরে আসি। তখন আমি আর ঈশান ঠিক করি যে একবার মানে মন্দিরটাও ঘুরে যাই, কিন্তু সিঁড়িটা বেশ উঁচু নিচু ছিল বলে বেশ দেখে নামতে হচ্ছিল, কারণ তার উপর আমি ভিডিও করতে করতে নামছি। তো তারপর এখানে দেখতে পেয়ে গেলাম একটা শিব মন্দির আছে। তারপর মন্দির দেখে আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর এখান থেকে বেরোনোর পর ঈশান বললো এই দোকানটায় খুব ভালো ঘুগনি আর সিঙ্গারার চাট পাওয়া যায়। তো আমরা সেইটা নিয়ে নিলাম 2 প্লেট করে, এক একটা প্লেট পড়েছিল 20 টাকা করে আমাদের। এটাও খেতে বেশ অন্যরকম লাগছিল। তারপর আমরা চলে এলাম এই গণেশ মন্দিরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গণেশ মন্দিরে। এবার আমরা যাব হচ্ছে পার্কিং এর দিকে, কারণ আগে ঈশানের যে স্কুটারটা আছে সেটা আমরা পার্কিং এ পার্ক করব, তারপর আমরা যাব মন্দিরে। তো ফাইনালি এবার ঈশানের স্কুটারটা পার্কিং এ পার্ক করে আমরা এন্ট্রি করব মন্দিরে। তো পার্কিং এর পরে তোমরা যখন এই এরিয়াটাই এন্ট্রি করবে দেখতে পাবে যে অনেক মিষ্টির দোকান আছে। তো আমরা এই মিষ্টির দোকানে চলে এলাম, এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি, আর তারপরেই চলে এলাম একেবারে মন্দিরের ভেতরে। আর এখানে দেখতেই পাচ্ছ এতটা ভিড়, ভিডিও করতে বারণ করছিল, কিন্তু আমি যাবো আর ভিডিও করবো না, হতে পারে না। কিন্তু আমি যতটা সম্ভব কম ভিডিও করার চেষ্টা করেছি, কারণ আমি চাইনি আমার জন্য কারো সমস্যা হোক। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে এখানকার ম্যাক্সিমাম মন্দিরে মানে হয়তো গণেশ মন্দির, কিন্তু তার আশেপাশে আরো অনেক মন্দির রাখা হয়েছে ওই মন্দিরের এরিয়াতে। ঠিক এই ব্যাপারটা অনেকটা তামিলনাড়ুর মতো সিমিলার, কারণ তামিলনাড়ুতেও দেখা যায় যে এক একটা মন্দিরের মধ্যে অন্যান্য দেবদেবীর ছোটখাটো মন্দিরও আছে। তো এই জিনিসটা আমি তামিলনাড়ুর সাথে মিল পেলাম। তো আমাদের এখন মন্দির ঘোরা শেষ, এবার আমরা যাব ঘরের উদ্দেশ্যে। তো বাইরে যেহেতু এখন আবার অনেকটা রোদ, তাই জন্য আমরা ঠিক করলাম যে আবার এই আখের রসের দোকানে যাব। আখের রসের দোকানে আমরা চলে গিয়ে নিয়ে নিলাম 1 গ্লাস করে আখের শরবত। দাম নিয়েছিল 15 টাকা করে, আর আমার মনে হয় গরমে এইটাই সব থেকে উপযোগী সবার জন্য। তারপর আমরা আখের রস খেয়েই চলে এলাম ঈশানের বাড়ির কাছাকাছি এই মুদিখানার দোকানে বিরিয়ানি বানানোর জিনিস কিনতে, কারণ আজকে আমি নিজের হাতে বিরিয়ানি বানাবো ঈশানের বাড়ির সবার জন্য। ঈশান তো এখন ইন্দোরে থাকে, কিন্তু যখন কলেজে পড়তো কলকাতায় থাকতো তখন মাঝে মধ্যেই আমরা পিকনিক করতে থাকতাম। তো আমি অধিকাংশ পিকনিকে আমিই রান্না করতাম বন্ধুদের মধ্যে, যেহেতু আমি রান্না করতে পারি। তো তখন ঈশান বিরিয়ানিটা খেয়েছিল, ঈশানের খুব ভালো লেগেছিল, তাই ঈশান বলেছে যেহেতু তুই কালকে চলে যাবি আজকে নিজের হাতে বিরিয়ানিটা বানা একবার। তো ঈশান যেহেতু এখন ভেজ খাওয়া শুরু করেছে তাই জন্য ভেজ বিরিয়ানি বানাতে লাগলাম। তবে রান্না আমাকে একা একা করতে হয়নি, আমাকে কাকিমা আর ঈশানের দিদি যথেষ্ট হেল্প করেছে। সমস্তটাই কাকিমা আর ঈশানের দিদি রেডি করে দিয়েছে, আমাকে কিছুই করতে হয়নি। আর ঈশানের দিদি সমস্ত রেসিপি একদম নোটবুকে লিখে নিয়েছিল, কারণ বিরিয়ানি ঈশানের দিদিরও খুব ফেভারিট, তাই জন্য ঈশানের দিদি বললো যে মাঝে মাঝে আমিও বানাবো। তো বিরিয়ানির প্রিপারেশন প্রায় সমস্তটাই রেডি। এখন ঈশানের দিদি সুন্দর করে উপরে বেরেস্তা দিয়ে দিল, তারপরে কেশরের যে দুধটা দিতে হয় সেটা দিয়ে একেবারে বসিয়ে দিল গ্যাসে। আর এখন ফাইনালি আমাদের ওয়েট টাইম 15 থেকে 20 মিনিট স্টিম হবে, তারপরে বিরিয়ানি হবে রেডি। আর তার সঙ্গে সঙ্গে কাকিমা বানিয়ে নিল রায়তা। তো রায়তাতে দিদি বললো যে ফোড়ন দিয়ে দিলে খুব খেতে ভালো লাগবে। তারপর রায়তা হয়ে গেল আমাদের ফাইনালি রেডি। তো এখন ফাইনালি আমাদের ওয়েট টাইম হলো ওভার, বিরিয়ানি হয়ে গেল রেডি। এখন ভালো করে মিক্স করার পালা। আর মিক্স করতে করতেই আমার বন্ধু ঈশান আর তস সইতে না পেরে বাটি হাতে চলে এসেছে বিরিয়ানি নিতে। তো ঈশান সবার আগে বললো যে না তোরা কেউ খাবি না, আমি আগে বিরিয়ানি টেস্ট করব। তারপর ফাইনালি আমরাও আমাদের ডিনার নিয়ে বসে পড়লাম। বিরিয়ানিটা সবার ভালো লেগেছিল, আমার খুব ভালো লাগলো, কারণ আমার রেসিপি আমি সেভাবে বানাতে পারি না, কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। বিরিয়ানিটা খেতে আরো বেশি ভালো লাগছিল, কারণ কাকিমা যে রায়তাটা বানিয়েছিল তার মধ্যে দিদি যে ফোড়ন দিয়েছিল, তো সেই জিনিসটাই বিরিয়ানিটাকে আরো বেশি স্পেশাল করে দিয়েছে। তো বিরিয়ানি খাওয়ার শেষ হতেই দিদি আমার জন্য আলাদা করে আইসক্রিম কিনে এনেছিল, এটাই হচ্ছে রাবড়ি আইসক্রিম, যেটা তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো। তো খাওয়া দাওয়ার শেষে এবার চলে এলাম রুমে, অনেকটাই ঘুম পেয়েছে। কালকে আবার ব্যাগও প্যাক করতে হবে, কারণ কালকেই আমার কলকাতার ফ্লাইট। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।